আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহমুদ হাসান চৌধুরী, স্প্রিংফিল্ড, মিজুরি, ইউএসএ থেকে বলছি। শুভ বিজয় দিবস 16 ডিসেম্বর। আমি নিজে চাক্ষুষ দর্শী ছিলাম আমাদের মুক্তিযুদ্ধের, আমেরিকা থেকে এবং কলকাতা আগরতলা হয়ে 2 নম্বর সেক্টর পর্যন্ত। আমরা ইতিহাস লিপিবদ্ধ করব এবং ইতিহাস স্মরণ করব। অনেক সত্য এবং মিথ্যা জড়িত হয়ে গেছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, প্রথমে অনেক অনেক খবর বাইর হইতেছিল না। আমরা একে অপরের সাথে যোগাযোগ করার পরে আমি যখন ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করলাম, আমাদের সিদ্ধান্ত হলো যে 1 এপ্রিল আমরা ওয়াশিংটন ডিসিতে মিলিত হব। সেখানে আমরা আমাদের বাঙালি ডিপ্লোম্যাট যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ হয় এবং তাদের সহযোগিতা পাই আমরা। নিউ ইয়র্ক, শিকাগো, টরন্টো ইত্যাদি শহর থেকেও অনেক বাঙালিরা আসেন। তাদের সাথে আমাদের দেখা হয় ডিসিতে এবং নিউ ইয়র্কে। পরবর্তীকালে আমাকে দেশে পাঠানো হয়। আমি 19 এপ্রিল কলকাতা পৌঁছি এবং সেখানে আমাদের নেতৃবৃন্দের সাথে পরিচয় হয়, দেখা হয়, যা আমি পরে বিস্তারিত বলবো। তার মধ্যে জেনারেল উসমানী ছিলেন, কর্নেল উসমানী এবং মনসুর আলী, খন্দকার মুস্তাক, এম.আর. সিদ্দিকী, ইনাদের সাথে দেখা হয়। পরবর্তীকালে আমি ডক্টর ইউনূস এবং আমাদের বাংলাদেশ লীগ অব আমেরিকাকে জানিয়ে দেই আমাদের সরকার গঠন হয়, যা আমাদের দরকার ছিল স্বীকৃতির জন্য। দেশের সরকার গঠন করার পরে সেটা স্বীকৃতি নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো ইউএসএতে তখন আমাদের আন্দোলনের পক্ষে সিনেট এবং কংগ্রেসে আমরা লবিং করতেছিলাম। সেই লবিংয়ে নিউ জার্সির কংগ্রেসম্যান গালাগার আমাদের পক্ষে একটি অ্যামেন্ডমেন্ট করেন যাতে পাকিস্তান মিলিটারির কাছে বৈদেশিক আমেরিকান অস্ত্র না যায়। সেই অস্ত্র বন্ধ করার জন্য সেনেটর স্যাক্সবি এবং সেনেটর চার্চ, সেনেটর কেনেডি এনারা চেষ্টা করেন, যার ফলে শেষ পর্যন্ত এই অ্যামেন্ডমেন্ট পাস হয়। তার ফলে আমাদের দেশে পাকিস্তানের কাছে অস্ত্র জব বন্ধ হয়ে যায় পরবর্তীকালে। আপনারা হয়তো ডক্টর ইউনূসের এই বইটা দেখেছেন। উনি ওনার মুক্তিযুদ্ধের এবং ওনার ব্যাংকিং ইতিহাসের যে বই প্রথমে লিখেছিলেন তার মধ্যে মুক্তিযুদ্ধ সম্বন্ধে আলাপ আছে। এখানে আমার সম্বন্ধেও আলাপ আছে। আমরা একত্রে কাজ করেছিলাম। তাছাড়া আরেকটা বই আছে আমার কাছে, যেটা আবুল মাল মুহিত, যিনি অর্থমন্ত্রী ছিলেন, ওনার বইতেও এই সমস্ত বিস্তারিত লেখা আছে এবং আমরা একসাথে কাজ করেছিলাম। সেই সব ইতিহাসই আমরা বিশ্লেষণ করব এবং পর্যালোচনা করব আগামীতে। আমরা ডিসিতে পৌঁছার পরে ডক্টর ইউনূস আর আমরা রাষ্ট্রদূত চ্যান্সেলের হেড ছিলেন এনায়েত করিম সাহেব, সৈয়দ এনায়েত করিম। তো ওনার বাসাতে আমরা দেখা করি এবং মুহিত সাহেব, কিবরিয়া সাহেব, এনাদের সাথে যোগাযোগ হয় এবং অন্যান্য যারা বিভিন্ন শহর থেকে ডিসি এবং নিউ ইয়র্কে আসেন তাদের সাথে পরিচয় হয়। নিউ ইয়র্কে আমাদের কেন্দ্র হয় বিট অফ বেঙ্গল নামে একটা রেস্টুরেন্ট ছিল, 83rd টেরেস অ্যান্ড ব্রডওয়ে, ম্যানহাটন সেন্ট্রাল পার্কের কাছে। সেখানে আমরা একত্র হইতাম। তারপরে বিভিন্ন ডিপ্লোম্যাট
দের সাথে আমাদের যোগাযোগ হয়, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে, আমাদের সাথে বাংলাদেশ আন্দোলনে যোগ দিতে, প্রকাশ্যে যোগ দিতে রাজি হচ্ছিল না। আমরা তখন তাদেরকে প্রেশার দিলাম আমাদের পক্ষে আসার জন্য, কিন্তু তারা আমাদের পক্ষে আসে নাই। তখন ইতিমধ্যে মাহমুদ আলী সাহেব, উনি কনসুলেটে, পাকিস্তান কনসুলেটে ডিপ্লোম্যাট ছিলেন, উনি কনসুলার অফিসার ছিলেন, উনি বাংলাদেশের পক্ষে প্রথম ডিক্লেয়ার দিয়ে আমাদের পক্ষে এসে যান। আর ছিল গৌস আহমেদ নামে সিলেটি একজন আমার বন্ধু, ওনারা ডিক্লেয়ার দিয়ে বাংলাদেশের পক্ষে চলে আসেন এপ্রিল মাসের মাঝামাঝি। ইতিমধ্যে বাংলাদেশের কোনো গভর্নমেন্টের খবর পাওয়া যেতেছিল না। আমরা আমেরিকানদেরকে প্রেশার দিতেছিলাম বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য। তো দেখা গেল যে তারা স্বীকৃতি দিতে পারে না যদি আমাদের কোনো গভর্নমেন্ট, আমরা নাম প্রকাশ করতে পারতেছিলাম না। কারণ তখন শেখ মুজিব বেঁচে আছেন কি না, কিংবা উনি কোথায় আছেন এটা জানা যাইতেছিল না। অনুমান করা হইতেছিল যে উনি লুকায় আছে কোথাও, কিন্তু অনুমানে তখনকার দিনে সেলফোন ছিল না, ফ্যাক্স মেশিন ছিল না, কোনো যোগাযোগের সুবিধা ছিল না। তো অতএব আমাদের মধ্যে আলাপ হলো অনেক। আমরা সিদ্ধান্ত নিলাম যে কেউ বাংলাদেশে গিয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং একটা সরকার গঠন করাতে হবে। তো এইসব আলাপের মধ্যে বাঙালিরা যারা ছিলেন, তাদের মধ্যে ছিলেন ডক্টর ইউনূস, ডক্টর শামসুল বারী, এনায়েতুর রহমান ইত্যাদি। ফজলুর রহমান খান, FR খান, শিকাগোর বিখ্যাত আর্কিটেক্ট, উনিও আমাদের সাথে জড়িত ছিলেন। ইতিমধ্যে আমাদের নিউ ইয়র্কের যে প্রতিষ্ঠান ছিল, সেটার নাম ছিল ইস্ট পাকিস্তান লিগ অব আমেরিকা, সেটার নাম বদলায়া বাংলাদেশ লিগ অব আমেরিকা করা হয়। এবং সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন সাহেব ওইটার প্রেসিডেন্ট ছিলেন। সম্ভবত ডক্টর ইউনূস এবং ডক্টর শামসুল বারী এই প্রতিষ্ঠানে যোগ দেন। তো তখন ডিসিশন হলো যে একজনকে দেশে পাঠাতে হবে। তখন আমি রাজি হলাম যাইতে এবং নিজের খরচেই গেলাম। আমার পাকিস্তানি পাসপোর্টে তখন ভারতীয় কনসুলেট নিউ ইয়র্ক থেকে তারা অনুগ্রহ করে আমাকে বিশেষ ভিসা দেন 4 মাসের। তখন আমি নিউ ইয়র্ক থেকে রওনা হয়ে এয়ার ইন্ডিয়াতে কলকাতা বিমানবন্দরে, দমদম বিমানবন্দরে পৌঁছাই এবং আনন্দবাজার পত্রিকা আর অমৃতবাজার পত্রিকার সাংবাদিকরা এসে আমাকে তাড়াতাড়ি ইমিগ্রেশন এবং কাস্টম পার করে নিয়ে যায় ভিতরে, এবং আমাকে সোজাসুজি বাংলাদেশের এম্বাসি, তখন কনসুলেট, যে হাই কমিশনার অফিস ছিল, সেখানে হুসেন আলী সাহেব ছিলেন আমাদের হাই কমিশনার। তো তিনি ততদিনে আমাদের পক্ষে যোগ দিয়েছেন। আর তো গিয়ে দেখতে পাইলাম যে ওই দিনই বাংলাদেশ গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট, অস্থায়ী সরকার গঠন হয়েছে মুজিবনগরে। তাতে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, অস্থায়ী প্রধানমন্ত্রী, আর সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী প্রেসিডেন্ট হয়েছেন। তো এই খবর আমি ডক্টর ইউনূসকে জানাই দিলাম টেলিগ্রাম করে। আর এমবেসি, হাই কমিশন অফিসের ভিতরে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদেরকে পাওয়া গেল। তার মধ্যে ছিলেন কর্নেল ওসমানী, মনসুর আলী সাহেব, খন্দকার মুশতাক, আর পাইলাম আমিরুল ইসলাম, ব্যারিস্টার আমিরুল ইসলাম, কুষ্টিয়ার ব্যারিস্টার ছিলেন, খুব নাম করা লোক, ওনাকে পাওয়া গেল। তো কয়েকদিন ক্যালকাটা থেকে বুঝতে পারলাম যে যুদ্ধ হইতেছে পূর্ব রণাঙ্গনে, দ্যাট ইজ
ত্রিপুরার বর্ডারে এবং চিটাগাংয়ের বর্ডারে, আর পশ্চিম দিকে কোনো যুদ্ধ নাই। তখন কলকাতাতে আমার সাথে দেখা হলো কবি আল মাহমুদের সাথে। তো উনি আমাকে বললেন যে নেতারা সব লুকায় আছে এবং তাদের কেউ কেউ ভারতের নজরবন্দি, দ্যাট ইজ তাজউদ্দিন সাহেব এবং সৈয়দ নজরুল ইসলাম সাহেব। ভারতীয়রা ওনাদের সিকিউরিটির জন্যই হয়তোবা বিশেষভাবে পাহারা দিয়ে রাখছে, যেখানে সাধারণ লোক যাওয়ার কোনো সুবিধা নাই। তো বোঝা গেল যে যুদ্ধ চলতেছে, কিন্তু সেই আসল যুদ্ধ পূর্ব রণাঙ্গনে, পশ্চিম দিকে কিছু নাই। তখন আমি দেখলাম যে যেহেতু সরকার অলরেডি গঠন হয়ে গেছে এবং সেটা জানাজানি হয়ে গেছে, সেই সরকার সম্বন্ধে এখানে বলা দরকার যে এই সরকার প্রথমে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল মেজর জিয়া, যেটা উনি চিটাগাং থেকে কালুরঘাট থেকে যে ডিক্লারেশনটা দিছিলেন সেটা জাপানি একটা কমার্শিয়াল জাহাজ এটা শুনতে পায় এবং সেটা বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান যেমন রয়টার, বিবিসি তারা এটা শেয়ার করে। কিন্তু সেটা অস্থায়ী সরকারের আগে। তো পরবর্তীকালে 19 এপ্রিল অথবা 17 এপ্রিল অস্থায়ী সরকার, যেটা আগে বললাম তাজউদ্দিন এবং সৈয়দ নজরুল ইসলাম, সেটা গঠন হয়। তখন আমি যখন 4-5 দিন কলকাতা থাকার পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমার যখন এতদিনের ভিসা আছে 4 মাসের, আমি বরং রণাঙ্গনে গিয়ে তাদের সাথে যোগ দেই, কারণ আমি বসে থাকার পক্ষে ছিলাম না। তো আগরতলা গিয়া দেখলাম ওইখানে একটা অফিস হয়েছে, ওটার নাম বলে স্থানীয় লোকরা বলে জয় বাংলার অফিস। তো জয় বাংলার অফিসে গিয়া অনেকে পাইলাম, কিন্তু সব নেতারা ওইখানে যারা ছিল তারা বিশেষ করে তারা বাসা খুঁজতেছে। তার মধ্যে ছিল তাহিরউদ্দিন ঠাকুর, এম.আর. সিদ্দিকী, চিটাগাংয়ের সাত্তার, এই ধরনের লোকরা, বিভিন্ন এমপিরা, বিভিন্ন ছাত্র নেতারা। এখানে লুৎফুল হাই সাচ্চু, ব্রাহ্মণবাড়িয়ার এমপি, ওনাকে পাইলাম। উনি আমার এলাকার লোক, আমি ব্রাহ্মণবাড়িয়ার লোক। তো উনি আমার আত্মীয় পরিচিত ছিলেন, তো ওনার সাথে দেখা হলো। তো পাওয়া গেল যে ক্যান্টনমেন্টে বাংলাদেশ মিলিটারির একটা অফিস আছে, তো ওইখানে আমাকে যেতে দেওয়া হলো। সৌভাগ্যক্রমে আমাকে খুবই ভালো আপ্যায়ন করা হলো, সবাই খুশি হলো যে আমি আমেরিকার থেকে আসছি। তো আমি যখন আগরতলা ক্যান্টনমেন্টে গেলাম, গিয়ে ওইখানে কর্নেল ওসমানী এবং কর্নেল আব্দুর রব চৌধুরীকে পাইলাম। কর্নেল আব্দুর রব চৌধুরী বানিয়াচং, দ্যাট ইজ হবিগঞ্জ, সিলেটের লোক ছিলেন এবং ওনার সাথে আমার আগের পরিচয় ছিল। আমার এক দুঃসম্পর্কে মামা আর তিনি, এই কর্নেল রব, তারা বন্ধু ছিলেন এবং চিটাগাংয়ে আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমি প্রায় ওনার কাছে যাইতাম, কারণ উনি ইতিহাসের মেজর ছিলেন। উনি ইতিহাসে দ্যাট ইজ কি জানি বলে অনার্স ছিলেন আলিগড় ইউনিভার্সিটি থেকে। তো আমি যেহেতু ইতিহাসের ভক্ত, উনি আমার সাথে ইতিহাস আলাপ করতেন এবং বিভিন্ন প্রাচীন ইতিহাস উনি আমাকে বুঝাইতেন। তো আগরতলায় গিয়ে তো ওনাকে পাওয়াতে উনি খুব অবাক হয়ে যান যে আমি আমেরিকার থেকে ফিরে আসছি যুদ্ধে জয়েন করার জন্য। উনি হা হা করে হাসলেন, ওই তুমি আইসো কিতা লাগি, বা উনি সিলেটি ভাষায় কথা বলে। তো যাই হোক, উনিও অবাক হয়ে গেলেন, উনি খুশি হইলেন। তখন আমাকে পরিচয় করাই দিলেন খালেদ মোশাররফ, আর বললেন যে শফিউল্লাহ আছে তেলিয়াপাড়ার সেক্টরে এবং মেজর জিয়া চিরাংয়ের সেক্টরে আছেন, কিন্তু উনি মেঘালয়ের দিকে যাবেন, এই দিক দিয়ে কিছুদিন পরে ওই দিক দিয়ে আসবেন। তো আমাকে ইতিমধ্যে খালেদ মোশাররফের সেক্টরে পাঠানো হলো। তো খালেদ মোশাররফকে আমি
আমার সাথে আমি কয়েকটা ওয়াকি টকি নিয়ে আসছিলাম পাচার করা, যেটা বেআইনি ছিল, কিন্তু আমি লুকায় নিয়ে আসছিলাম। এবং আনন্দবাজার আর অমৃতবাজার পত্রিকার সাংবাদিকরা আমাকে পাচার করে নিয়ে আসার সময় এই আইটেমগুলি আনতে পারছিলাম। তো এগুলি খালেদ মোশাররফ দেওয়ার পরে উনি খুব খুশি হলেন, কারণ এগুলি তারা ব্যবহার করতে পারবেন যুদ্ধক্ষেত্রে। তো উনি এটা খুশি হয়ে নিলেন। পরবর্তীকালে আমাকে আইনউদ্দিন সাহেব, দ্যাট ইজ ক্যাপ্টেন আইনউদ্দিন আর লেফটেন্যান্ট হারুন, ওনাদের ক্যাম্পে পাঠায় দেওয়া হয়, কারণ অন্যান্য সেক্টরে তখনও তাদের নিজস্ব ডাক্তার ছিল। যেমন ডাক্তার মুক্তার ছিলেন শফিউল্লাহর, ওনার বাড়ি বোধহয় কক্সবাজারের দিকে, এবং আমাদের চিরাং মেডিকেলের পাশ করা ডাক্তার, উনি মেজর শফিউল্লাহর সেক্টরে তেলিয়াপাড়ার ওইদিকে ছিলেন। আর দ্যাট ইজ ফেনীর ওইদিকে, শুভপুরের ওইদিকে অন্যান্য ডাক্তাররা ছিল। যাই হোক, এই এলাকাতে ডাক্তারের অভাব ছিল বলে আমাকে এখানে দেওয়া হয়। তো কিছুদিন ওইখানে কাজ করার পরে একদিন হারুন আমাকে নিয়ে গেলেন আগরতলা ক্যান্টনমেন্টে। ওইখানে মেজর জিয়া ওই দিক থেকে পাস হইতেছিলেন। তো আমার সাথে পরিচয় করা দেওয়া হলো কয়েক মিনিটের জন্য। হাত মিলালাম, আলাপ করলাম, উনি খুশি হলেন এবং অবাক হলেন যে আমেরিকার থেকে আমি আসছি। সবাই খুব খুশি হইতো যখন দেখতো আমেরিকার থেকে একজন ডাক্তার আসছে। মনে রাখেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন, আমি বাংলাদেশ থেকে যখন আমেরিকা যাই, ঢাকা থেকে করাচিতে 2 দিন ছিলাম, তারপরে বৈরুত হয়ে ইস্তাম্বুল থেকে রোম থেকে লন্ডনে কয়েকদিন ছিলাম, তারপরে শিকাগো হয়ে ক্যান্সাস সিটি যাই। আমি পৌঁছতে আগস্টের 3 তারিখে গিয়ে পৌঁছাই। আর পরের সেই মাসেই ডক্টর ইউনুস এবং তার ছোট ভাই ইব্রাহিম, তারা দুজন তাদের স্ত্রী নিয়ে সস্ত্রীক আমার বাড়িতে বেড়াতে আসেন। সৌভাগ্যক্রমে সেটা 70 সালের আগস্ট মাসের শেষের দিকে। আর সেই ডক্টর ইউনুসের সাথে পরবর্তী বছর মার্চ মাসের শেষের দিকে আমি যোগাযোগ করি, যখন বাংলাদেশে মিলিটারি হত্যাযজ্ঞ শুরু হয়। তখন আবার এই উত্তর আমেরিকার ক্যান্সাস সিটি থেকে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক থেকে কলকাতা হয়ে আগরতলা। আমি এইসব জায়গাতে আমার সেই অভিজ্ঞতার কথা আগামীতে বর্ণনা করব ইনশাল্লাহ। প্লিজ শেয়ার করুন এবং আমরা এই প্রত্যেকটা ব্যাপারে আলাপ করব, যেখানে অনেক কনফিউশন আছে। যেহেতু আমার সাথে জিয়ার সাথে দেখা হয়েছিল এবং মেজর শফিউল্লাহর সাথে দেখা হয়েছিল, তেলিয়াপাড়ার যুদ্ধের দিন আমি ওইখানে ছিলাম। যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা পৌঁছেছি, কিন্তু আহতদেরকে চিকিৎসা করার সুযোগ আমার হয়েছিল। ধন্যবাদ।